ওয়েলকাম টু প্রেম ট্রেন। অনুগ্রহ করে শুনবেন সংখ্যা 043 গল্পলোক প্রোডাকশন থেকে রওনা দিচ্ছে। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। ভূত প্রেত তো অনেক হলো, এবার একটু প্রেমানা তো হোক নাকি? আচ্ছা, প্রেম কত প্রকার হয় বলে আপনাদের মনে হয়? রেসিপ্রোকাল, ওয়ান সাইডেড, ট্রায়াঙ্গেল, আর আমি যদি বলি সেলেস্টিয়াল লাভ, বুঝলেন না? একটু ধৈর্য ধরুন, গল্পটা শুনুন, আশা করি সবটা বুঝতে পারবেন। আজকে শুনবেন আমাদের নতুন সিরিজ প্রেম ট্রেনের ফার্স্ট এপিসোড। তার আগে বলে রাখি, আপনারাও আমাদের গল্প পাঠাতে পারেন teamgolpolok@gmail.com এই মেইল আইডিতে। তবে গল্পটি যেন হয় স্বরচিত এবং অপ্রকাশিত, তাহলে আর কি, চটজলদি পাঠিয়ে দিন। তবে শুরু হচ্ছে স্বরূপ দত্তের লেখা তারা হয়তো রোজ দেখা করে। পকেট থেকে রুমাল বার করে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে কবজি ঘুরিয়ে হাত ঘড়িতে সময়টা দেখে নেয় সর্বার্থ। আর মিনিট 5 সময় লাগবে ঘন্টার কাঁটাটার টিনের ঘরকে ছুঁতে। পুকুর পাড়ে অশ্বত্থ গাছের ছাওয়াটায় চুপটি করে বসে আছে ও। শহরতলি অঞ্চলে গাছগাছড়ার অধিকারত্ব বড়ই কম, সেই জন্য এই জায়গাটা ওর খুবই পছন্দের। এখানে গাছের তলায় এসে জলের কলকলানি শোনা যায়, মাছেদের টুপটাপ শব্দ পাওয়া যায়। এক কথায় নিঃশব্দে প্রকৃতির আস্বাদ নেওয়া যায়। আজও ঠিক তাই। বৈশাখের সূর্যের নিরন্তর অগ্নিবর্ষণকে ভ্রুক্ষেপ না করে এক মনে জলের দিকে চেয়ে আছে সর্বার্থ। এই জলের কাছে এলেই যেন ওর সব ক্লান্তি, সব দুর্বলতা এক নিমেষে জুড়িয়ে যায়। মনে হয় দিনের সমস্ত ব্যস্ততা, সমস্ত ঝড়ঝাপটা, বাঁধা ধরা গণ্ডির এই দিনযাপন সবকিছু একদম স্তব্ধ হয়ে মিলিয়ে গেল জলে। আর হাওয়ায় ভাসতে ভাসতে পড়ে যাওয়া ওই গাছের পাতাগুলো যেন ওর জীবনের এক একটা দুঃখ, এক একটা না পূরণ হওয়া স্বপ্ন। এমন সময় প্রকৃতি যেন একরকম পরিহাস করেই নিমেষেই নিজেকে বদলে ফেলল। সূর্যের প্রচন্ড রোদালো ভাবকে পাশ কাটিয়ে কোত্থেকে যেন দুফালি কৃষ্ণকায় মেঘ এসে নিজেদের মধ্যে গল্প ফাঁদল। ঠিক তাদের দেখা দেখি মুহূর্তেই আকাশটা সূর্যি মামাকে বিদায় জানিয়ে ওই কৃষ্ণকায় মেঘেদের আড্ডায় জমে উঠল। আবার সাথে করে অনুচর হিসেবে নিয়ে এলো মৃদু ঠান্ডা হাওয়া। মেঘগুলোর কথা মতো যেন ওরা এলো পাথারি ছুটোছুটি করছে। চোখের সামনে প্রকৃতির এই ভুল বদল অবাক করে দেয় ওকে। সর্বার্থ উঠে পড়ে ওখান থেকে। ওকে আবার 5টার সময় যেতে হবে ডক্টর ব্যানার্জির কাছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সালটা 2023। কলেজের লাইব্রেরিতে বসে আছে সর্বার্থ, হাতে এমিলি ব্রন্টের উইদারিং হাইটস। মনটা বড্ড খারাপ ওর। অস্ট্রেলিয়ার সামনে ওভাবে মুখ থুবড়ে পড়বে ভারত একেবারেই ভাবতে পারেনি ও। তা পড়তে পড়তে মাঝে মাঝেই জানলা থেকে আকাশের দিকে চায়, আবার বই পড়ে। ওদিকে আকাশেরও অবস্থা ভালো নয়, কালো করে এসেছে, কেমন একটা গুমট বেঁধে রয়েছে। সর্বার্থ ভাবে প্রকৃতিরও বোধহয়
আজ তাঁরই মতো মন খারাপ। হঠাৎ মন বসছে না বুঝি? টেবিলের ঠিক বিপরীত থেকে একটা মেইলি কণ্ঠে প্রশ্নটা কানে এলো সর্বার্থর। বইয়ের ফাঁক থেকে চোখ দুটো বের করে ভুরু উঁচিয়ে একটা মার্কা আওয়াজ করলো। না, খুব বেশিক্ষণ সময় হয়নি এখানে বসেছি, আর তার মধ্যেই দেখলাম তুমি 3-4 বার আকাশের দিকে আর 2 বার ঘড়ির দিকে দেখলে, তাই ভাবলাম হয়তো মন বসছে না। প্রত্যুত্তরে বলল মেয়েটি। প্রায় সমবয়সী একটা মেয়ে বলেই তুমি তাকে পাত্তা দেয়নি সর্বার্থ। না হলে অচেনা কেউ তুমি বলে সম্বোধন করলে নিশ্চয় কানে লাগতো ওর। সেরকম না আসলে। কথাটাকে শেষ না করতে দিয়েই মেয়েটা বলে উঠল, হ্যাঁ, কালকে ভালো খেলতে পারেনি ঠিকই, কিন্তু পুরো টুর্নামেন্টটা যে এত সুন্দর পারফরমেন্স করলো সেটার দাম দেবে না? গ্লাসটা অর্ধেক খালি না দেখে অর্ধেক ভর্তিও তো আমরা দেখতে পারি, কি পারি না? বইটা হাত থেকে রেখে সম্পূর্ণ হতবাক এবং বিস্মিত হয়ে সর্বার্থ বলল, কিন্তু তুমি কি করে জানলে আমি কালকের খেলার কথাই ভাবছিলাম? কারণ আমি তো একবারের জন্য বিড়বিড় না করলেও চলবে স্যার। আপনার ফোনের স্ক্রিন এবং আপনার হাবভাব এইটুকু স্পষ্ট বুঝিয়ে দেয় যে আপনি কালকের ম্যাচটা নিয়ে মারাত্মক আপসেট হয়ে পড়েছেন। একটু থেমে, আজ তবে চলি? এই বলে হাসতে হাসতে আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি হাতে ওখান থেকে উঠে পড়ে মেয়েটা। সর্বার্থ তখন টেবিলে রাখা তার ফোনের দিকে তাকিয়ে দেখে স্ক্রিনটা অন এবং সেখানে জলজল করছে অস্ট্রেলিয়া ওয়ান দ্য ম্যাচ বাই 6 উইকেটস এই লেখাটা। কখন যে বেখেয়ালি স্কোরটা দেখেছে এবং স্ক্রিন অফ না করে পাশে রেখে দিয়েছে ফোনটা, তা মনেই নেই সর্বার্থর। মনে মনে বেশ হাসি পায় ওর, আর একই সঙ্গে মেয়েটার ডিডাকশন ক্ষমতার দারুণ প্রশংসাও করে। সকাল থেকে যে মন খারাপটা পুরো ঘিরে ফেলেছিল সর্বার্থকে, এই ঘটনার পর তার বাঁধ ভেঙেছে একেবারে। এক লহমায় যেন ওর মনের আবহাওয়া বদলে দিয়ে গেল এই মেয়েটা। একলা হাঁটতে হাঁটতে এই কথা মনে পড়ায় একটা কিঞ্চিত হাসি খেলে গেল সর্বার্থর মুখে এবং মনে। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু সর্বার্থ যে সেই দিনটার কথা ভুলে গেছে তা নয়, বরং বলা যেতে পারে ওই ঘটনার তথা ওই মেয়েটির যে পুনরাবির্ভাব ঘটবে সেই আশাও ছেড়ে দিয়েছে। আসলে ওর বিশ্বাস যে মানুষের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। তারা আসে কিছু উদ্দেশ্য নিয়ে, ভালো বা মন্দ, এবং সেই উদ্দেশ্য পূরণ হলে তারা বিদায় নেয়। খালি যা থেকে যায় তা হলো ওই ঘটনার শিখিয়ে যাওয়া অভিজ্ঞতা। এরকমই একদিন দুঃখীদার দোকানে দাঁড়িয়ে আছে সর্বার্থ। উপন্যাসের শেষ পাতার মতো আস্তে আস্তে শেষ চুমুকটা দিল সর্বার্থ ওর হাতের চাটায়। পয়সা দিয়ে পেছন ফিরে যাচ্ছে এমন সময় একটা মন্ত্রমুগ্ধকর গন্ধ ওর নাকে আসলো। গন্ধ অনুসরণ করতে নজর গেল ওকেই পাশ কাটিয়ে চলে যাওয়া মেয়েটার প্রায় কোমর অবধি পৌঁছানো চুলের দিকে। অমন ঘন কালো এবং লম্বা চুল এখন সচরাচর দেখা যায় না, অন্তত সর্বার্থর চোখে তো খুব কমই পড়েছে। চেয়েও যেন শাসন করতে পারল না ও চোখ দুটোকে। এক পরম স্নেহাতুর চোখে তাকিয়েই রইল। কিছুক্ষণ পর শেষে বাধ্য হয়েই চোখটা সরালো, পাছে অপ্রস্তুত হতে হয়। এক কাপ চা হাতে নিয়ে সামনে পাতা বেঞ্জিতে বসলো মেয়েটা। এইবার মুখটা লক্ষ্য করলো সর্বার্থ। বেশ চেনা চেনা ঠেকলো ওর।
মুহূর্তে স্মৃতির উঠোনে একটা দৃশ্য খেলে গেল। মনে মনে বলল, এই মেয়েটাই সেই লাইব্রেরির আগন্তুক না? হ্যাঁ তো, কোনো ভুল নেই। ভাবলো একটা ডাক দেয় ও সেই মেয়েটাকে। কিন্তু পরক্ষণে খেয়াল হলো, কি নামেই বা ডাকবে? সেদিনের ওই ক্ষণিকের আলাপে তো নামটাই জানা হয়নি। মনের মধ্যে পাহাড় প্রতিম সাহস জুগিয়ে আরেক কাপ চা নিয়ে ওই বেঞ্চিতেই মেয়েটির থেকে একটু তফাতে বসলো। গলা খাঁকারি দিয়ে বেশ সাহেবি চালে বলল, এক্সকিউজ মি। আপনি তো দেখলাম চলে যাচ্ছিলেন, আবার ফিরে আসলেন যে? ওর দিকে না তাকিয়েই বলল মেয়েটা। কি মিষ্টি গলার স্বর! আহা, কানটা যেন শান্তি পায়। চোখের উপর এক ফালি চুল এসে পড়ায় ও বারবার সেটা কানের পেছনে গুঁজে নিচ্ছে। তাতে যেন ওকে আরো মিষ্টি লাগছে। গাল থেকে রূপ উপচে পড়ছে মেয়েটির। সম্বিত ফিরে পেতে ও বলল, না, আসলে এই দুঃখীদার চা আমার বরাবরেরই খুব প্রিয়। তার উপরে আজকে যেন আরো বেশি ভালো লাগছে, তাই আরেক কাপ নিয়ে বসে পড়লাম আর কি। একটু থেমে আবার বলল, আপনি কিন্তু তুমিটাই চালিয়ে যেতে পারেন। আবার আপনি করে দূরে ঠেলে দিচ্ছেন, তাতে আমিও আপনাকে তুমি করে সম্বোধনটা করতে পারি। এইবার মেয়েটা ওর মুখের দিকে তাকালো। ও, আপনি? থুরি তুমি? তা চিন্তা কেটেছে মিস্টার ভাবুক? অল্প হেসে সর্বার্থ বলল, হ্যাঁ, তা কেটেছে বইকি। অবশ্য সেদিন থেকে সবকিছুকে তোমার মতো করে ভাববার চেষ্টা করছি বললেও খুব ভুল বলা হবে না। থ্যাংক ইউ মিস ওয়েলবিশা। চায়ে চুমুক দিতে দিতে মেয়েটি বলল, বেশ নাম তো, ভালো লাগলো। ঠোঁটের কোণে মুচকি হাসি দেখা দিল মেয়েটির। মুখে একটা অদ্ভুত ভালো লাগা খেলে গেল দুজনেরই। আচ্ছা, আজ তবে উঠি, আর কিছুক্ষণের মধ্যে আমার একটা ক্লাস আছে। নাইস মিটিং ইউ। চায়ের কাপটা দোকানের সামনে কাঠের তক্তায় রেখে মেয়েটি বলল। টাকা মিটিয়ে মেয়েটা চলেই যাচ্ছিল, হঠাৎ পেছনে ফিরে বলল, এই যে মিস্টার ভাবুক, আপনার নাম্বারটা পাওয়া যাবে? তাহলে কথা হতো। আনন্দ যেন এবার ঠিকরে বেরিয়ে আসে সর্বার্থর মুখ থেকে। তাও নিজেকে যথাসম্ভব সংযত রেখেই ও বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমারও ভালোই লাগবে তোমার সাথে কথা বলতে। 9123। এইভাবেই প্রথম আলাপ ওদের দুজনের। আর যাই হোক, এই প্রথম আলাপটা যে কোনো প্রেমেরই খুব গুরুত্বপূর্ণ এবং মিষ্টি দিন হয়, যেটা সবার মনের সেই কোঠরে থাকে যেখানে আর অন্য কোনো স্মৃতি রাখা যায় না বা রাখতে নেই। অবশ্য এটাকে প্রেম বলা যায় কিনা সেটা জানি না, তবে হ্যাঁ, একটা সম্পর্কের সূচনা তো বলাই যায়। সেই সব মনের কোণে হাতছানি দিয়ে বেড়ায় সর্বার্থর। ওদিক থেকে ফোন আসবে আসবে এই আশায় 3 দিন কেটে গেল, কিন্তু কোনো অচেনা নাম্বারেই এখনো পর্যন্ত এই 3 দিনে ওর ফোনে ফোন আসেনি। এদিকে চিন্তায় তো প্রতি 10 মিনিটে সর্বার্থ একবার করে ওর কল লিস্ট চেক করে, কিন্তু কোথায় কি? অচেনা নাম্বার তো দূরস্থ, কোম্পানির নাম্বারও কল আসে না। শেষমেশ ফোনের আশা প্রায় ছেড়েই দিয়েছে। ভেবেছে পরে আবার যদি কখনো দেখা হয় তখন মনে করে ওর ফোন নাম্বারটা সর্বার্থ নিয়ে রাখবে। এই এত সব ভাবনার পাহাড়ে ধস নামিয়ে হঠাৎ টেবিলে রাখা সর্বার্থর ফোনটা বেজে ওঠে। হুড়মুড়িয়ে ফোনের কাছে যায় ও। ফোনটা হাতে তুলে নিতেই জল জল করে ওঠে সর্বার্থর চোখ। একটা অচেনা নাম্বার, তার উপর এটা যে কোম্পানির নাম্বার নয়
তাও একেবারে নিশ্চিত, কারণ কোম্পানির নাম্বারের ক্ষেত্রে কিছু চেনা সংখ্যা জোড় থাকে, যা দেখলে সহজেই সেটাকে কোম্পানির নাম্বার বলে শনাক্ত করা যায়। এই নাম্বার সেই চেনা ছকে পড়ছে না। বেশ খানিকক্ষণ বাজছে ফোনটা, আর অপেক্ষা করলে হয়তো কেটেই যাবে। ফোনটা ধরে কানে দিয়ে হ্যালো বলতেই সেই চেনা স্বরটা ভেসে আসে। মুহূর্তে যেন আবার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়ও। বারবার এটা কেন হচ্ছে সেটা ওর কাছে এখনো অজানা। হয়তো এর আগে যেচে কোনো মেয়ে ওর কাছ থেকে ফোন নম্বর চেয়ে কল করেনি, সেই জন্য। শুধুই কি তাই, নাকি এর পেছনে অন্য কোনো ভালো লাগার ইঙ্গিত রয়েছে? জানে না সর্বার্থ। কি চিনতে পারছেন মিস্টার ভাবুক? সেই মেয়েটারই গলা, এতে কোনো সন্দেহ নেই সর্বার্থর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, বিলক্ষণ চিনতে পারছি। তা হঠাৎ 3 দিন পর যে নম্বরটা হারিয়ে গেছিল বুঝি? না, তা নয়, ওই একটু ব্যস্ততার কারণেই আসলে। অপেক্ষা করছিলি বুঝি? অপেক্ষা? না, অপেক্ষা কিনা জানি না, তবে প্রবল প্রত্যাশা করেছিলাম, সেটা বলতে পারো। বড় আশা করেছিলাম যে তুমি ঠিকই ফোন করবে। তবে এর কারণ জিজ্ঞেস করলে আমাকে নিস্তব্ধতার আশ্রয় নিতে হবে। এর কোনো উত্তর আমার জানা নেই। আর যদি না করতাম, তাহলেও কি এই প্রত্যাশা থাকতো? যদি বলি হ্যাঁ, তবে কি জানো, তুমি যদি ফোন নাও করতে, তাহলেও আমার মনে কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল যে তোমার সাথে আমার ভবিষ্যতে আবার ঠিক দেখা হবেই। আর সেইবার না হয় নাম্বারটা আমি নিতাম, আর কলটাও আমিই করতাম। এরপর দুজনেই বেশ কিছুক্ষণ চুপ থাকে। সর্বার্থ দেখতে না পেলেও আন্দাজ করতে পারে মেয়েটির চোখে মুখে হয়তো লজ্জার ঢেউ খেলে গেছে। সম্পর্কটা বুনছে ঠিক যেমন করে রেশমের কীট তার চারিপাশে বর্ম বানায়, সেইভাবে ধীরে ধীরে সময় নিয়ে যত্ন করে। প্রায় রোজই ওদের মধ্যে কথা হয় ফোন কলে, ওই সামান্য খোঁজ খবর নেওয়া মাত্র, কি করছিস না করছিস এই। কিন্তু এই খোঁজ নেওয়াটাই যেন একটা উষ্ণতা দেয় ওদের দুজনকেই। হ্যাঁ, ওদের মধ্যে তুমি থেকে এখন সম্বোধনের পরিচয় তুইতে চলে এসেছে। খুব একটা যে দেখা করে ওরা তা নয়, ওই কখনো দেখা হলে দুঃখীদার চায়ের দোকানে, তাও তা বেশিরভাগই কাকতালীয় ভাবে। সামনে আবার ওদের কলেজের ফেস্ট। ও, আপনাদের তো বলাই হয়নি, ওরা একই কলেজে পড়ে। সর্বার্থ সেকেন্ড ইয়ার, আর সর্বার্থর মিস ওয়েলউইশার হলো ওই একই কলেজেরই ফ্রেশার। হ্যাঁ, এখানে বলে রাখা দরকার, সর্বার্থ কিন্তু এতদিনের পরিচয়ের পরও ওর নাম এখনো জানেন, বা বলা ভালো জানতে চায়নি। ওর বারবার মনে হয়েছে কি হবে নাম জেনে। বন্ধুত্ব তো নাম না জেনেও হতে পারে, অন্তরের মিল থাকলেই হতে পারে, নয় কি? ওরা এখনো দুজন দুজনকে ডাক নামেই ডাকে। তো যেটা বলছিলাম, ওদের কলেজের ফেস্টে সর্বার্থর ওয়েলউইশার একটা গান গাইবে। মেয়েটা বারবার বলেছে সর্বার্থকে ও যেন সেখানে অবশ্যই উপস্থিত থাকে, তাহলে ওর ভালো লাগবে। সর্বার্থ ওকে কথা দিয়েছে। ফেস্টের দিন সন্ধে 7:30টায় ওর গান। সর্বার্থ ঠিক 10 মিনিট আগেই পৌঁছে গেছে। এমনিতে সর্বার্থ এত ভিড়ভাট্টা এড়িয়েই চলে, ওর ভালো লাগে না এসব। সত্যি বলতে মেয়েটা এতবার জোর না করলে হয়তো আগের বারের মতোই এইবারও সর্বার্থ বই পড়েই কাটিয়ে দিত গোটা দিনটা। মাইকে অ্যানাউন্স হলো, এইবার মঞ্চে আসতে চলেছে তরুণ গায়িকা।
এত ছেলেপিলের সমস্যার চিৎকারে নামটাই ঠিক করে শুনতে পেল না। Please give a big round of applause. চারিদিক থেকে অনেক হাততালির রোল উঠল, কিন্তু এত ভিড়ের মধ্যেও যেন সর্বার্থর মনে শূন্যতা। না, এই শূন্যতা দুঃখের নয়, এ এক পরম আনন্দের বার্তা পাওয়ার শূন্যতা। নামটাও শুনতে পায়নি ঠিকই, কিন্তু স্টেজে ওঠা মেয়েটিকেও বিলক্ষণ চেনে। সর্বার্থ কেমন যেন থ মেরে গেল। তাহলে কি ওর মঞ্চে আগমনী এত রোমাঞ্চ দিচ্ছে সর্বার্থকে? এত কিছু ভাবতে ভাবতে যখন মঞ্চে ওর মিস ওয়েল উইশারের গান শুরু হলো, তখন একেবারে উথাল পাথাল হয়ে গেছে ওর মন। এক অদ্ভুত অনুভূতি সর্বার্থর চারিদিকের পরিবেশ শূন্য করে দিয়েছে। ওর মনে হতে লাগলো যেন ও কোনো আলো ঝকমকে ফ্রেশার্স ফেস্টে নয়, ওই গান গঙ্গার পাড়ে একে অপরের পাশাপাশি বসে শুনছে। এক অদ্ভুত ভালো লাগায় সূর্যমুখী ফুলের বাগানে ভরে গেছে ওর মনটা। ও বুঝতে পারল ও সত্যি প্রেমে পড়েছে। ও সত্যি আজ ওর মিস ওয়েল উইশারের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। চোখের কোণটা চিকচিক করছে, বুঝতে পারছে, কিন্তু চেয়েও থামতে পারছে না সর্বার্থ। গান শুনে যেন সর্বার্থর ওর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক যেমন ছোটবেলায় মার কোলে মাথা দিয়ে ঘুম পাড়ানি গান শুনে ঘুম আসতো ওর, ঠিক সেই রকমই ওর মনে হচ্ছে গঙ্গার পাড়ে বসে যেন সেইভাবেই ওকে গান শোনাচ্ছে ওর আরেক ভালোবাসার মানুষ। ডক্টর ব্যানার্জি অনেকক্ষণ ডাক দিয়েও সাড়া না পেয়ে কাঁধটা ধরে একটু ঝাঁকিয়ে দিল সর্বার্থর। সর্বার্থ, সর্বার্থ, ঠিক আছো তুমি? সম্বিত ফিরে পেতেই সর্বার্থ বলল, হ্যাঁ ডক্টর ব্যানার্জি, ঠিক আছে। তুমি ফ্রেশার্স পার্টির কথা বলছিলে। ডক্টর ব্যানার্জি হলেন সর্বার্থর সাইকোলজিস্ট। না, সাইকোলজিস্ট মানেই পাগলের ডাক্তার এমন সেকেলে ধারণাও রাখে না। এবং রাখে না বলেই অর্ণব যখন ওকে ডক্টর ব্যানার্জির কথা বলে, তখন ও চট করে ফেলতে পারেনি অর্ণবের কথাটা। আসলে সত্যি বলতে ওর কথা রাখা তো দূরে থাক, শোনার লোকের অভাব। একমাত্র এই অর্ণবই যার সাথে ও প্রয়োজনীয় কথাবার্তা সারতে পারে। তাই মন খুলে কারোর সাথে কথা বলার লোভ সামলাতে পারেনি ও। ওর মনে হয়েছে অন্তত এই জাজমেন্টাল সমাজের মতো ডক্টর ব্যানার্জি ওকে জাজ করবে না। ডক্টর ব্যানার্জি আবার বললেন, তুমি বলো যা বলছিলে, আমি শুনছি। আসলে ডক্টর ব্যানার্জি, আমি এরপর আর কিছু। ওর থেমে যাওয়া দেখে ডক্টর ব্যানার্জি বললেন, এরপর কি সর্বার্থ? এরপর কি আর তুমি মনে করতে পারছো না? হঠাৎ ধরপড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আজ আমি আসি, আবার না হয় পরের সপ্তাহে আসবো। এই বলে টেবিলে খামটা দিয়ে বেরিয়ে যেতে থাকে সর্বার্থ। ডক্টর ব্যানার্জি ওকে পেছন থেকেই বললেন, তোমার সাথে যে এসেছে তাকে একটু ভেতরে আসতে বলো তো। সর্বার্থর চলে যেতেই অর্ণব ঘরে ঢোকে। বসো বসো। সামনের চেয়ারের দিকে ইশারা করলেন ডক্টর ব্যানার্জি। হ্যাঁ স্যার, বলুন, আমায় ডাকলেন? চেয়ার অধিকার করে বলল অর্ণব। আসলে তোমার থেকে কিছু কথা জানবার ছিল। প্রথমে বলো তো, তুমি কি ওর বন্ধু? আর বন্ধু হলেও বা ঠিক কি রকম বন্ধু? হ্যাঁ স্যার, আমি ওর বন্ধু, বলতে পারেন একমাত্র। কিন্তু তাই বলে ও যে মন উজাড় করার মতো বন্ধুত্ব কারোর সাথেই করতে পারে না, তা হয়তো এই 3 দিন ওর সাথে কথা বলার পর আপনি বুঝেছেন। কলেজের দিন থেকেই ওকে চিনি।
আমরা একই মেসের বাড়িতে থাকতাম, আলাদা আলাদা ঘরে। এখন ও ওর ফ্ল্যাটে আর আমি আমার, তবে তা কাছাকাছির মধ্যেই। ওর সাথে মিশে যতটুকু জানতে পেরেছি, ও না স্যার ছেলেটা বড্ড একলা, কারোর সাথে মিশতে সেরকম পছন্দ করে না, খুবই অল্পভাষী, যতটুকু দরকার তার চেয়ে বেশি নয়। আসলে ও না খুব ছোটবেলায় নিজের বাবাকে হারায় অ্যাক্সিডেন্টে, আর তার 10 বছর পর মাধ্যমিকের সময় ওর মাকে ব্রেন টিউমারে। ভাই বোন কেউ নেই, আত্মীয় স্বজনদের সাথেও ওই সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তাই হয়তো ও এই রকম। এইটুকু যে ওর থেকে জানতে পেরেছি, এই আমার অনেক কপাল। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল অর্ণব, যেন কাউকে এই কথাগুলো বলার জন্যই সুযোগ খুঁজছিল। সঠিক লোক পেয়ে সবটা বলে ফেলেছে। ডক্টর ব্যানার্জি অবাক ভাবে জিজ্ঞেস করলেন, কি একমাত্র কলেজের দিন থেকে কি একমাত্র তুমিই ওর বন্ধু? ঠিক মনে করে বলো তো। হ্যাঁ স্যার, একমাত্র। এই বিষয়ে আমি একেবারেই নিঃসন্দেহ। ও যদি নিজে এসেও বলে যায় ওর আমি ছাড়া অন্য কোনো বন্ধু ছিল, তবে তা সর্বৈব মিথ্যে। আই সি। আর কোনো কথা না বলে আসতে বললেন অর্ণবকে ডক্টর ব্যানার্জি। আসলে আমরা যাদের ভীষণ একলা বলে ভাবি, তারা আসলে কেউই একলা নন। তাদের নিজেদের একটা জগৎ আছে, তা তাদের খুব সযত্নে গড়ে তোলা একান্ত গোপনীয় জগৎ, যেখানে খালি সে আর তার চরিত্ররা বাস করে। এই পার্থিব জগতের থেকে অনেক অনেক দূরে, সেখানে হয়তো তারা রোজ দেখা করে, যেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার বা সুযোগ কিছুই আমাদের নেই। তাই তাদের চরিত্রগুলোর সাথে কোনো বাস্তব যোগ থেকে থাকলেও তা আমাদের জানার কথাও নয়। শুনছিলেন প্রেম ট্রেনের ফার্স্ট এপিসোড। তারা হয়তো রোজ দেখা করে। লিখেছে স্বরূপ দত্ত। আজকের গল্প পাচ্ছে স্বরূপ। গল্পের মূল চরিত্র অর্থাৎ সর্বার্থের ভূমিকায় সহস্রাংশু, ডক্টর ব্যানার্জি, অর্ণব এবং হোস্টের চরিত্রে প্রদীপ্ত। গল্পের সূত্রধার ও মিস ওয়েলউইশার আমি শ্রেয়া। গল্পের ডিরেকশনের স্বরূপ, গল্পের এডিটিং এবং পোস্টার ডিজাইনিংয়ে প্রদীপ্ত। শেষ হলো আজকের পর্ব। আগামী সপ্তাহে এরকমই ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনকে। টিল দেন, স্টে টিউনড।